বেশ অনেকদিন বাদে আবার তোদেরকে নিয়ে কাজ শুরু করলাম, ভালো লাগছে এটা নিয়ে। ছেলেটা অনেকবার বলছিল সেকেন্ড টাইম পোর্টফোলিও রিভিউ করে দিচ্ছি। অল্প বিস্তর টাকা, 4 লক্ষ টাকার মতো ইনভেস্ট করেছে, খুব বেশি রিটার্ন এখনো আসেনি। সেকেন্ড টাইম রিভিউ গৌতম সরকার। তবে এটা অ্যাসিওর করছি, এত সুন্দর একটা পোর্টফোলিও এবং সঙ্গে সঙ্গে আমার মানে বাছাই করে সব স্টকগুলো নেওয়ার রয়েছে, আলটিমেটলি ওকে একটা কিন্তু ভবিষ্যতে বিরাট রিটার্ন দিতে চলেছে। তো আসা যাক। আসার আগে আমি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, নতুন যারা রয়েছে তাদের কিনা সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো তোমার চলে আসে। পুরোনোদের অজস্র লাইক কমেন্ট শেয়ার রয়েছে। থ্যাংক ইউ। চলো, আজকে যার কথা নিয়ে শুরু করছি, ছেলেটার নাম হচ্ছে গৌতম সরকার, সেটা তো সবাই বুঝতেই পারছো। কিন্তু এর আগের ঘটনাটা জানো না, এটা কিন্তু দ্বিতীয়বার ওকে নিয়ে আমি পোর্টফোলিও অ্যানালাইসিস করে দিচ্ছি। ও প্রথম যখন আমাকে মেল করেছিল, চিঠি লিখে কমেন্ট করেছিল, তখন যে অদ্ভুত একটা কাজ করেছিল বোকার মতো, ও প্রভিডেন্ট ফান্ডের সব টাকা ভাঙিয়ে ফেলেছিল, ভাঙিয়ে ফেলে এইখানে ইনভেস্ট করে ফেলেছিল। এবং যখন আমাকে বলে তখন অলরেডি করে ফেলেছে, তখন আর কোনো রাস্তা ছিল না। তো গৌতম, এবার তোকে নিয়ে শুরু করতে চলেছি। তোর চিঠিটাকে পড়বো, তারপর তোর স্টকগুলো বলবো, তারপরে তোর কোনো চেঞ্জেস আসা কিছু আছে কিনা সেটা নিয়ে বলবো। আর তোকে আমি তুই করে আবার শুরু করছি, কারণ তুই চেয়েছিস সেটা, চিঠির মধ্যে সেটা লেখা আছে। সত্যি বলতে গেলে এতটা সিনসিয়ার ছেলে আমার এখানে যারা রয়েছে, পোর্টফোলিও অ্যানালিসিস করেছে, ধৈর্য ধরে দেখেছে। শুধু ধৈর্য ধরে দেখা না, অনেকেই পোর্টফোলিও অ্যানালিসিস করে, তারপরে তাদেরকে অনেকেরই খবর পাওয়া যায় না, কিন্তু হাতে গোনা কিছু জন রয়েছে, তারা কিন্তু জয় বা জাহির কিংবা এরা যারা রয়েছে, সুমন, এরা কিছুজন কিন্তু সঙ্গে সঙ্গে থেকে গেছে। এই যে থেকে যাওয়াটা না, এটাই তোমাদেরকে কিন্তু অন্যদের থেকে ডিফারেন্স করে দেবে। ডিফারেন্স শুধুমাত্র ভেবো না যে শুধু একটা ছোট্ট পোর্টফোলিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা মানুষের জীবনের সঙ্গে সীমাবদ্ধ থাকে এবং গোটা জীবন ধরে এটা চলতে থাকে। একটা কনসিস্টেন্সি এমনভাবে তৈরি হয় না, যেটাকে শুধু নিজেকে তৈরি করে না, তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক জগৎটাকেও পাল্টে দেয় বন্ধুরা। এটা কিন্তু একেবারে ধ্রুব সত্য কথাগুলো আমি যেগুলো বলে যাচ্ছি। কোনো জায়গা থেকে ম্যাজিক দেখিয়ে, কোনো জায়গা থেকে একটু দু চারটে স্টকের নাম বলে দিয়ে বা কিছু জিনিস দেখিয়ে বাহবা কুড়ানো যায়, চটপট কিছু একটা চমকানো যায়, কিন্তু গোটা জীবনটা চমকানোর জন্য নয়। গোটা জীবনে অনেক ধৈর্য ধরতে হয়, প্রতি পদক্ষেপে ধৈর্য ধরতে হয়। যে কিছু মানুষ থেকে যায়, তারা গুটি কয়েক মানুষ থেকে যায়, তারা কিন্তু জীবনের শেষে গিয়ে অনুভব করতে পারে তারা জীবনে কতখানি উন্নতি করতে পেরেছে এবং তাদের জীবনটা কতটা সুন্দর হয়। তার জন্য দরকার প্রচণ্ড ধৈর্য, এই প্রচণ্ড শব্দটা খুব ছোট্ট কিন্তু বিরাট বড়। এবং এই কনসিস্টেন্সি ব্যাপারটাকে কিন্তু ধরে রাখাটা, সত্যি অনেককে দেখেছি, অনেক বড় বড় মানুষকে দেখেছি শেষে গিয়ে হারিয়ে গেছে। আসা যাক গৌতমের কথা নিয়ে। গৌতমকে তো বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি। দাদা, আমি গৌতম সরকার। তুমি আমার প্রভিডেন্ট ফান্ড থেকে তোলা 2 লক্ষ টাকার পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলে 13ই ফেব্রুয়ারি 2024-এ। আমি ইনভেস্ট শুরু করেছি 14ই ফেব্রুয়ারি 2024-এ। আমার পোর্টফোলিওতে তুমি 14টা স্টক দিয়েছিলে, আমি সব কটাই কিনেছি। কিন্তু তুমি পোর্টফোলিও বানিয়ে দেওয়ার আগেই কিছু স্টক আমি নিয়ে রেখেছিলাম, সেগুলো সব বিক্রি করে দিয়েছিলাম। তার মধ্যে শুধু আরভিএনএল, কেপিআইটি, আইআরইডিএ, ইরেডা, টাটা পাওয়ার, জুপিটার ওয়াগন রয়ে গেছে। তবে তুমি এলটিটিএস নিতে বলেছিলে, কিন্তু তোমার মুখে অনেকবার কেপিআইটির কথা শুনেছি, তাই ওটা রেখেই দিয়েছি। এলটিটিএস নেওয়া হয়নি, যদি ভুল করেই ক্ষমা করে দাদা। দেখ একটা গৌতম, একটা কথা তোকে বলে রাখা দরকার, সেখানে হচ্ছে যে আমি যেটা বলেছি তুই জানবি তার পিছনে একটা কারণ রয়েছে। আমি কিন্তু এমনি এই কথাটা বলিনি। যাই হোক, নিয়েসনি, কেপিআইটি নিয়েছে, তাতে আমি কিছু মনে করিনি। ঠিক আছে, নিতেই পারিস। এলটিটিএসের মাত্রাটা অন্যরকম ছিল, নিশ্চয়ই অলরেডি বুঝতে পেরেছিস, দৌড়ানো শুরু করেছে। যাই হোক, আমি কিন্তু এই ভিডিওতে বলতে এই কথাটা বলে রাখা দরকার। কোনো রকম কিন্তু কোনো স্টক, অনেক স্টকের মধ্য দিয়ে আমি যাব, সেগুলো কোনোটাই কিন্তু আমি কাউকে বাই বা সেল করার জন্য বলছি না। কোনো স্টককে আমি এই স্টকটা দারুণ কিনেছিস বলে বলা মানে কিন্তু বাকিরা কিন্তু সেদিকে ঝাঁপিয়ে পড়ো না, এটা কিন্তু আমি দেখেছি। একজনকে বলার সঙ্গে সঙ্গে বাকি 5 জন সেটার উপর ঝাঁপিয়ে পড়ে। এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ওর বয়স, ওর স্থান, কাল, পাত্র, সেই সিচুয়েশন সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা জিনিস তৈরি করি আমি। চটপট কোনো ম্যাজিক না বা একটা এমন কোনো ওষুধ নয় যে ওষুধ সব রোগই সারবে। তো ব্যাপারটা অনেকটা এরকম ধরনের। আসা যাক ওর কথাতে কী বলেছে। তারপর জুপিটার ওয়াগন রয়ে গেছে, তুমি এলটিসির কথা বলেছিলে, সেই এলটিসিস নেয়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই ঠিক করেছিস, কোনো ব্যাপার না। বর্তমানে তোমার 14টা, আমার আগের অনেকগুলো স্টক নেওয়ার মধ্যে 4টে মিলে 18টা স্টক আছে, ঠিক আছে। এবার যেটা বলার তোমাকে, বর্তমানে আমার মোট অ্যামাউন্ট 4 লক্ষ টাকা, ঠিক আছে। এর মধ্যে যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো ছোট ভাই হিসেবে। এর মধ্যে ভুলের তো কোনো ব্যাপার নেই, 4টে তুই রেখে দিচ্ছিস পুরনো, সেগুলো ঠিকঠাকই আছে, নামগুলো যেগুলো বললি সেগুলো কোনোটাই খারাপ নয়। আচ্ছা, এই ভুল ক্ষমা করো ছোটো। আচ্ছা, তুমি আমার পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলে শুধু
প্রভিডেন্ট ফান্ডের থেকে টাকা তোলার হিসেবে সে সময় আমার মেলের মধ্যে লেখা হয়নি যে তুমি যদি কিছু রিস্কি স্টক ঢোকাতে চাও আমার সমস্যা নেই, শুধু তুমি মাথার উপর আছো তাই। সৌম্যদাদা, তুমি যদি মনে করো ওই স্টকগুলো থেকে কিছু বাদ দিতে হবে বা কিছু ঢোকাতে হবে, নির্দ্বিধাতে বলো আমাকে। গরিব ঘরের ছেলে, চোখে অনেক স্বপ্ন, রিটার্ন বেশি পাবো সেই আশায় থাকি, আর তুমি পাশে থাকো, একদিন সফল হবই। কোনো স্টক বিক্রি করবো না বা কিনবো না তোমার অনুমতি ছাড়া। খুব ভালো কথা। এখানে দুটো চারটে জিনিস আবার কথাটা বলে থাকা দরকার। গরিব ঘরের ছেলে একটা পয়েন্ট, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্বপ্ন। এই দুটো জিনিস কিন্তু খুব রিলেটেড, জানিস তো। এখন তুই বলে না, অনেক মানুষকে আমি দেখেছি, অনেক বাচ্চাদের দেখেছি, ছেলেদের মেয়েদের দেখেছি, তারা কি করে, গরিব ঠিক কথা, এবং তার জন্য তাদের ডিমান্ডটা এত গুণ বেড়ে যায় যে খুব তাড়াতাড়ি বড়লোক হতে যায়। তো সেই কারণের জন্য বড় বড় ভুলগুলো করে ফেলে। এই এমন একটা জগৎ এখানে সত্যিকারের বলতে গেলে অতি গরিবকেও কিন্তু মানে অতি বড়লোক করে দেওয়ার ক্ষমতা রাখে এই জগৎটা, মানে এই শেয়ার মার্কেট ব্যাপারটা। আবার অনেক বড় লোককে নিঃস্ব হয়ে যেতে আমি নিজের চোখে দেখেছি। সুতরাং বুঝতে পারছিস তো ব্যাপারটা কী জগৎ এটা। তো এখানে তোকে প্রথম ব্যাপারটা মাথা থেকে বাদ দিতে হবে, গরিব বড় লোক বলে যা পাবি, যদি 1 টাকা করে রাখতে চাস তাতেও কোনো ক্ষতি নেই, বা যদি 100 টাকাও রাখতে চাস তাতেও কোনো ক্ষতি নেই। আবার যদি এইখানে যদি 10,000 টাকাও করে প্রতি মাসে মাসে জমা করতে চাস তাতেও কোনো ক্ষতি নেই। তুই যেটাই কর না কেন তার একটা রিটার্ন তোকে দেবে। যে রিটার্নের পরিমাণ, যদি তুই 5%, 15%, 20% হয়, তাহলে 1 টাকা তুই রাখার জন্য পাবি 1 টাকা জায়গায় 20 পয়সা পাবি। 100 টাকা রাখলে 20 টাকা পাবি। 1000 টাকা রাখলে 200 টাকা পাবি। ব্যাপারটা অনেকটা এরকম ধরনের দাঁড়াবে। সুতরাং ওই ব্যাপারটা রাখবেন। দ্বিতীয়ত, স্বপ্নর মাত্রাটা যেন এমন ঘটনা না ঘটে যেটা আমাদের আসল বাস্তবকে যেন ছাড়িয়ে না চলে যায়, এটা কিন্তু দেখতে হবে। সুতরাং এটা বুঝে এগোতে হবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন দেখা ভালো নয় যেটাতে নিজের ক্ষতি হয়ে যায়। তো চলো এগোনো যাক। হ্যাঁ, আমার অনুমতি ছাড়া কিনবে না, বিক্রি করবে না, ভালো কথা। আমার নেওয়া স্টকগুলোর মধ্যে যদি কিছু বাদ দেওয়া থাকে তুমি কিন্তু বকা দিতে বা বাদ দিতে ভুলে যেও না। না রে, বকার ব্যাপার নয়, বকার ব্যাপার তখনই, সবসময় বকা দেই না। আর যেটা দেই একটা কথা জানবি, তোদের ভালোর জন্য দেই। যে কজনকে বকা দিয়েছি বা যে কজনকে শুনিয়েছি, প্রত্যেকে তারা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে আঘাতটা আমি দিচ্ছি না, একটা মানুষকে জেনে শুনে দিচ্ছি, ভাবছিস বোধহয় যে কেন দিচ্ছে বা কেন বলছি, কিন্তু প্রত্যেকটার একটা করে মানে আছে। এই মানেটা তোরা এখন ছোট আছিস, মানে অন্য ক্ষেত্রে বড় হতে পারিস, কিন্তু এই জগতে ছোট আছিস, তাই জন্য তোরা বুঝতে পারছিস না। কিন্তু পরে অনেক দিন বাদে তোরা কিন্তু বুঝতে পারবি, তখন তোরা অনুভব করতে পারবি এই লোকটা কিন্তু একদিন ভালোর জন্য কাজটা করেছিল, খারাপের জন্য করেনি, কাউকে ছোট করার জন্য করেনি। এই আঘাতটা যেটা তুই পাচ্ছিস বা যারা যারা পেয়েছে বকা খেয়ে, তারা কিন্তু দেখবি একটা সময় গিয়ে অনেকটা নিজেকে চেঞ্জ করতে পারবে, এবং আলটিমেটলি তার রিটার্নটা আমি কিন্তু পেয়ে যাব কোনো না কোনো সময়। এটা অবশ্যম্ভাবী। কারণ আমি বুঝতে পারছি যে তোদের ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, তারা অ্যানালাইসিস করার চেষ্টা করছিস। তোরা কিন্তু যে প্রশ্নগুলো এখন আসছে, আজ থেকে 1 বছর আগে যেটা সব প্রশ্ন আসছে, ওগুলো অনেক পার্থক্য। যখন আগে প্রশ্নগুলো ছিল ছেলে মানুষের টাইপের, এখন প্রশ্নগুলো আমাকে যেগুলো উত্তর আসছে বা প্রশ্নগুলো আসছে আমাকে, বুঝতে পারছি তোরা কিন্তু পড়াশোনা করে উত্তর দিচ্ছিস। বেশ কিছু ছেলে মেয়ে আছে যারা সিরিয়াস এবং কাজ করছে, এবং তাদের দারুণ সুন্দর। আমি পরে দেখাবো, সময় নেই বলে দেখাতে পারছি না। একটা মেলের মধ্যে এমন প্রশ্ন করেছে, যথেষ্ট আমাকেও কিন্তু বেগ পেতে হচ্ছে, আমাকে খুঁজতে হচ্ছে। সুতরাং স্বাভাবিক, ঠিক, ভালো চলছে কাজ। এবার আসছি পরের কথাগুলো। শেষে কোন স্টকগুলো নিয়ম করে নিতে পারি সেটাও জানিও। মানে তুই এসআইপির কথা বলতে চাইছিস, এখন এসআইপির কথা তুই বলতে চাইছিস, ঠিক আছে, পরে কথা আসছি। তাহলে এসআইপিটা ঢোকাতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1 মাস আগেও 41% রিটার্ন ছিল। দেখ, আমি তোর পোর্টফোলিওটা টোটাল অ্যানালাইসিস করে দিয়েছি, এবং পোর্টফোলিও যেটা দেখে নিয়েছি তার মধ্যে বেশ কিছু জিনিস আমি দেখে জানাবার নিয়েছি। এই পোর্টফোলিওটা কিন্তু অন্যরকম পোর্টফোলিও তৈরি হচ্ছে তোরটা, এবং এর যে আলটিমেট রিটার্নটি যে পাবি, এটা তোকে একটা খুব রোবাস্ট ধরনের পোর্টফোলিও তৈরি করে দিচ্ছে। মানে এটাকে রিটার্ন কিন্তু বিশাল কিছু পাবি না, একদম পরিষ্কার সত্যি কথা বলে দিচ্ছি। কিন্তু তোর মজাটা হবে যখন মার্কেটটা পড়বে, তখন তুই নিজে বুঝতে পারবি। কারণ আমি তো এত বছর ধরে এই কাজই করে যাচ্ছি, পোর্টফোলিও অ্যানালাইসিসগুলো করতে 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 স্টকগুলো নিয়ে ঘাটতে ঘাটতে একটা কনসেপশন চলে আসছে। তোর যে ধরনের স্টকগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু খুব ভালো টাইপের স্টকগুলো আছে, যেগুলো বিরাট রিটার্ন দেবে না, কিন্তু তোকে খুব বেশি পড়বেও না। অত সুতরাং 41% রিটার্নটা ফ্যাক্টর নয়, আমি 100% আনাবো তোকে, এবং
যেগুলো যেগুলো বলেছি ঠিকমতো করে যা, আমি তোকে বলে দিচ্ছি তুই 100% চলে আসবি একদিন। সবশেষে অনুরোধ, তুমি কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে তুমি করে বলছো, এটা করো না, তুই করেই ডেকো। পারলে একটা ফোন করে আমাকে, ভগবানের গলার শব্দ শোনার অপেক্ষায় রইলাম। আর কিছু কথা আছে ইনভেস্টমেন্টের ব্যাপারে তোমার সঙ্গে, ঠিক আছে? হয়ে গেল। এইভাবে বলিস না, এটাকে বলাটা কিন্তু খুব খারাপ লাগে, এই শব্দগুলো কখনো ইউজ করিস না। আমি এইগুলো একেবারেই পছন্দ করি না, কারণ এইভাবে বলাটা ঠিক না। আমরা সবাই সাধারণ মানুষ, তোর আমার মতো আমরা সবাই এক, কিন্তু চেষ্টা করি যে হয়তো 1% তোর থেকে বেশি জানি, বা চেষ্টা করছি জানার আরও, এই জায়গাটুকুতেই রয়েছে। এর বেশি কিন্তু কখনো এরকমভাবে আপনার চিন্তাগুলো করিস না, খারাপ লাগে শুনলে। চলে আসা যাক পোর্টফোলিওর দিকে। গৌতম, তুই তো ভাবছিস একদিকে যে আমার মাত্র 18টা মাত্র স্টক রয়েছে, আর সত্যি বলতে পোর্টফোলিওতে কোনো মানে কায়দাও করেনি। 18টাই রেখে দিয়েছে, 19টাও রাখেনি। আমি পুরোনো খাতা খুলে দেখেছি, ঠিক যে কটা বলেছে সে কটাই রেখেছেও, কিছু চেঞ্জ করেনি। এটা কিন্তু একটা ভালো গুণ। আর তোকে আমি আবার তোকে একটা অ্যাসুরেন্স দিয়ে যাচ্ছি, যে কটা বলেছি বেশি কিছু নিতে হবে না, অন্ধের মতো যা বলছিস ঠিক সেই মতো তুই চালিয়ে যা, আর তুই দেখ কী হয়। এটা তুই শুধু দেখে নে আগামী 1 বছরের মধ্যে তুই কোন জায়গায় যাস, কী করিস না করিস, কতটা তোর কী হয়, সেগুলো শুধু দেখতে থাক, ব্যাপারটা কী দাঁড়ায়, তারপর তুই বলবি আমাকে। প্রথম ঘটনা হচ্ছে 4 লক্ষ টাকা মতো ইনভেস্ট করেছে, 5,13,000 টাকা হচ্ছে, মাত্র 29% ইন্টারেস্ট, ঠিক আছে, রিটার্ন পাচ্ছে। আসল রিটার্ন পরে হবে, এখন আসা যাক স্টকগুলোর দিকে। প্রথম স্টক যেটা বেসিক্যালি কী হয়, এই ধরনের পোর্টফোলিওগুলো যেহেতু আমার ডিজাইন করা অলরেডি, সুতরাং ধরতে পারা যায় যে কী হতে পারে না হতে পারে, তো একদম আমার হাতের মধ্যে রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। দারুণ স্টক, 3,22,000 কোটির মার্কেট ক্যাপের দারুণ স্টক রয়েছে, 4,823 এই মুহূর্তে রয়েছে কারেন্ট মার্কেট প্রাইস। পি যদি দেখো 39.2 রয়েছে, এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 82.4। এটা অবাক প্রশ্ন জাগে যে আরে এত দূর হচ্ছে স্টকটা, যেখানে যে স্মল ক্যাপ কোম্পানি তার থেকে পর্যন্ত রিটার্নটা বেশি দিয়ে দিচ্ছে, অথচ তার পি এখনও এত সুন্দর জায়গায় রয়েছে, কি করে? তার কারণ হচ্ছে আর্নিং, অসম্ভব ভালো মাত্রায় আর্নিং করে চলেছে কোম্পানিটা, প্রচুর অর্ডার পাচ্ছে। শুধু অর্ডার পাওয়া না, অর্ডার তো অনেকেই পেয়েছে, কিন্তু অর্ডারটা এক্সিকিউশন করাটা তো বড় কথা। এমটারও তো অর্ডার পেয়েছে প্রচুর, কিন্তু অর্ডার পেয়ে তার এক্সিকিউশন হচ্ছে না বলে তো তার তো রিটার্ন ভালো আসছে না, প্রফিট আসছে না। সুতরাং এইখানে এর এক্সিকিউশনটা কমপ্লিট করেছে, তার সেলস গ্রোথ বেড়েছে, রিটার্ন ইকুইটি বেড়েছে, আলটিমেটলি তার টোটাল রেভিনিউ বেড়েছে, আর্নিং পার শেয়ার বেড়েছে। এবারে তার স্টকের দাম বাড়তে বাধ্য, এবং বাড়াটা খুব স্বাভাবিক। পি যেখানে 39 রয়েছে, 4,823 রয়েছে পার স্টকের দাম, কারেন্ট মার্কেট প্রাইস, ওটা 4,800টা অন্তত 6,500 টাকায় যাওয়ার কথা আছে মোটামুটি। তো আমি কিন্তু বাই সেল রেকমেন্ডেশন কাউকে করছি না, নিজের কথা বলে দিলাম। নেক্সট আসছে আরভিএনএলকে নিয়ে প্রশ্ন রয়েছে। 83টা কোয়ান্টিটি রেখেছিস, 1,19,000 মার্কেট ক্যাপ রয়েছে, 1,19,000 কোটির। কারেন্ট মার্কেট প্রাইস মোটামুটি এখন রয়েছে 573-এর কাছে, তো রিটার্ন ডবলের বেশি করে দিয়েছে, 100%, ঠিক আছে। পি রয়েছে 88.6, এর ক্ষেত্রে আবার ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 26.3। অর্থাৎ এটা কিন্তু যদি বলি, এটা কিন্তু আবার ওভার ভ্যালুর জায়গায় চলে যাচ্ছে। আরভিএনএলকে নিয়ে অনেক স্বপ্ন দেখানো হয়েছে, অনেকে দুরকম কথা বলছে। কেউ বলছে যে কি দাঁড়ালো, আপনি বলেছিলেন স্টকটা সম্পর্কে বিরাট ব্যাপার। এখন দেখো, এখনও বলছি অর্ডার বুক দারুণ সুন্দর রয়েছে, একদম। অর্ডারটা এক্সিকিউশন হবে, এক্সিকিউশন হলে তার থেকে রেভিনিউ জেনারেট হবে, রেভিনিউ থেকে প্রফিটেবিলিটি আসবে, প্রফিটেবিলিটি থেকে আর্নিং বাড়বে। মানে আলটিমেটলি এই ধরনের গোলটা তৈরি হলে তবেই কিন্তু এর কাজের কাজ হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফান্ডামেন্টাল বলে যাবে যে এখন কিন্তু ওভারভ্যালুড মানেই খারাপ নয়, কিন্তু ওভারভ্যালুড মানে এই সিচুয়েশনে এন্ট্রি করাটা উচিত নয়, এটা শুধু বক্তব্য আর কিছু না। ওভারভ্যালুড মানেই সেই মুমেন্টে কোম্পানিটা খারাপ হয়ে গেল, পরের দিন থেকে কোম্পানিটা চলছে না, আর রেলওয়ে লাইন টাইনও পাতা যাচ্ছে না, কোম্পানিটা ওরকম পড়ে রয়েছে, এটাও কিন্তু নয়। ঠিক, তাহলে বোঝা গেল আরভিএনএল-এর সবচেয়ে বড় কাজ কি। আরভিএনএল-এর প্রধান কাজ হচ্ছে ইলেকট্রিফিকেশন, লাইনের কাজকর্ম করা, নতুন লাইন যেখানে পাতা হচ্ছে সেখানেই আরভিএনএল ডাক পড়বে। এবং দেশে শুধু নয়, বাইরে বহু দেশে, স্পেশালি সৌদি আরবে প্রেজেন্টলি লাইন পাতার কাজ চলছে, তাদের সমস্ত কাজকর্ম চলছে। ইন্ডিয়ান রেলওয়ে সেখানে গিয়ে এন্ট্রি করবে, সেই জায়গাটা তৈরি করছে, সমস্ত কিছু কিন্তু তৈরি হচ্ছে। শুধুমাত্র সৌদি আরবের কথা নিয়ে বলছি না, মায়ানমার বা অন্যান্য জায়গাতেও কিন্তু এদের কথাবার্তা কন্ট্রাক্টে কাজ চলছে। মানে এগুলো হওয়ার মানে অর্ডার বুক অসম্ভব বেশি রয়েছে, দারুণ সুন্দর রয়েছে। আর এইচএল কিন্তু বলার কিছুই নেই, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার কাজ করছে, মেনটেন্যান্সের কাজ করে, সেটা হচ্ছে হেলিকপ্টার, তারপর হচ্ছে মিসাইল লেভেলের কাজকর্মগুলো রয়েছে। এছাড়াও বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে টোটাল ডিফেন্স রিলেটেড সমস্ত কাজ কিন্তু এইচএল কাজগুলো করে। আমরা চলে আসবো থার্ড ওয়ান, দীপক নাইট্রাইট। কালকে ওই কোম্পানিটার কথা নিয়ে বলছিলাম, কোম্পানিটা আবার কিন্তু বেশ অনেকটা পড়েছে। কোম্পানিটা লক্ষ্য করে দেখবে, কোম্পানি 4%-এর মতো ডাউন হয়ে গেছে, কিন্তু কোম্পানি আলটিমেটলি কিন্তু ভালো করবে। এটা মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 38,000 কোটি রয়েছে মার্কেট ক্যাপ,
2881 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, আর ইন্ট্রিনসিক হচ্ছে 1578। পি যদি দেখে নিই, মানে প্রাইস টু আর্নিং রেশিও, সেখানে 47.8 হচ্ছে দীপক নাইট্রেটের, আর এখন আমাদের ইন্ডাস্ট্রিজ রয়েছে 26.3। যদি এই পি রয়েছে 47.8 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 41.1। আচ্ছা, এবারে যদি বলি দীপক নাইট্রেট সম্পর্কে, এদের যে কেমিক্যাল সেক্টরে একটা সেরা কোম্পানি বলা যেতে পারে, স্পেশালিটি কেমিক্যালসের কাজ করছে, ফেনলসের উপর কাজ করে। তো এই ধরনের যে কেমিক্যাল সেক্টরের কোম্পানি, শুধুমাত্র তো এরকম কাজ তো অনেক কোম্পানি করে, কিন্তু এরা কিন্তু স্পেশালাইজড কোম্পানিটা। শুধু স্পেশালাইজড কিসের উপর রয়েছে? শুধুমাত্র ইন্টারমিডিয়েটের উপর স্পেশালাইজড, কেমিক্যালের স্পেশালাইজড বলে না, ম্যানেজমেন্ট দারুণ সুন্দর রয়েছে। ম্যানেজমেন্ট থেকে মাঝে মাঝে কমেন্ট আপডেট করছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে কোম্পানিটা কিন্তু ভালো করবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার শুরু করেছে, মানে ইন ফিউচারে তখনই সব কোম্পানিগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে যখন ভবিষ্যতে একটা ভালো কিছু অর্ডার, ভালো কিছু একটা পজিটিভনেসের খবর পাওয়া যায়। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখবো আগামী দিনে। চলে আসছে আরেকটা সেরা স্টকের দিকে, মাজাগাঁও ডক। মাজাগাঁও ডকে 8খানা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছে, এও ডবল করেছে 100% রিটার্ন। 17,000 টাকা ইনভেস্ট করেছিল, 34,000 টাকা হয়ে গেছে। তো তোর আমি এগুলো দেখতে পাচ্ছি প্রতিটাই তো ডবল করতে যাচ্ছে। এরপরে আমি ধরছি তোর কোন জায়গাতে অসুবিধাটা হচ্ছে। চলে আসে যাক পরে মাজাগাঁও ডককে নিয়ে যদি ছোটো করেও বলি, 88,900 কোটির একটা কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি বলতে পারে। 4,412 এই মুহূর্তে ওর মার্কেট প্রাইস রয়েছে। আর যদি বলি এই সিচুয়েশনে পির কথা, তাহলে এর পি মাজাগাঁওর হচ্ছে 38.4, আর ইন্ডাস্ট্রিও কিন্তু জাস্ট অ্যাট পার, মানে 38.4 রয়ে গেছে। মাজাগাঁওর আরেকটা ব্যাপার হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল 44.1% এবং রিটার্ন অন ইকুইটি 35.2। তোমরা যারা নতুন রয়েছো বা এই শব্দগুলো আরওসি কি, আরওই কি, ব্যাপারগুলো পি কি, এগুলো নিয়ে জানতে চাও, বা ভ্যালুয়েশনগুলো কি, এই মুহূর্তে কোনো একটা স্টক কিনতে চাইছো তার ভ্যালুটা কী রয়েছে জানতে চাও, ভ্যালুয়েশন কীভাবে চেক করা হয়, টেকনিক্যালিও ভ্যালুয়েশন চেক করা যায়, সেগুলো কীভাবে করা যায়, সব কিছু কিন্তু মেম্বারশিপ মাত্র 29 টাকা নিয়ে দেখতে পারো। সেখানে বেশ কিছু জাস্ট এডুকেশনাল ভিডিও বানানোর চেষ্টা করেছি, আরও কিছু ভিডিও অ্যাড করবো ভবিষ্যতে, তো সেগুলো নিয়ে দেখতে পারো। সেখানে আমি ডিটেলস বলার চেষ্টা করেছি। চলে আসা যাক এলটি ফুডস, আরেকটা এফএম সেক্টরের স্টক। এফএম সেক্টরের মধ্যে মানে বিউটিফুল স্টক এই কারণে বলছি, আমি যখন থেকে শুরু করেছিলাম এলটি ফুডসকে, এখনও কিন্তু সর্বত্র কিন্তু দাম কিন্তু এখনও অ্যাডজাস্টমেন্টের মধ্যে রয়েছে। যদি একবার দেখে নিই সিচুয়েশন, এলটি ফুডস দেখো একদিনে 4.71% এবং মোটামুটি 6 মাস যদি দেখো 100% দিয়েছে। আমি কিন্তু বহুদিন ধরে বলে আসছি, 1 বছরের বেশি সময় ধরে কিন্তু আমি সমানে বলে যাচ্ছি কোম্পানিটা সম্পর্কে। তুমি দেখলে বুঝতে পারবে 6 মাসের মধ্যেই 100% রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানিটা কিসের উপর কাজ করে? কোম্পানি খুব শর্টে যদি বলি, বহুবার এক কোম্পানিকে যারা প্রথম থেকে জানো, দেখেছো, শুনেছো, বুঝেছো, অন্তত 1 বছর ধরে আমার ভিডিও দেখে যাচ্ছ, তারা নিঃসন্দেহে জানো যে কোম্পানিটা কী কাজ করে। বাসমতি রাইসের উপর কাজ করে, বাসমতি রিলেটেড কাজ, বাসমতি রাইস তৈরি, ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, সেগুলোকে প্যাকেজিং, এবং সারা বিশ্বে এদের কিন্তু ডিমান্ড রয়েছে বাসমতির। ফলে কোম্পানিটা কিন্তু একটা দারুণ জায়গাও ভবিষ্যতে আসতে চলেছে এবং আমরা দেখতে পারবো ভবিষ্যতের দিকেও তাকালেও কোম্পানিটা সব দিক দিয়ে ভালো কোম্পানি এবং দেশে বিদেশে সর্বত্র এদের কাজ রয়েছে। মার্কেট ক্যাপ কিন্তু ছোট্ট, মানে মোটামুটি 12,500 কোটির মার্কেট ক্যাপে রয়েছে। কারেন্ট প্রাইস 363 রয়েছে এবং ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখে নাও, ইন্ট্রিনসিক ভ্যালু দেখবে 271, খুব বেশি কিন্তু এখনও ওভারভ্যালুর জায়গায় যায়নি। এই কোম্পানির পি হচ্ছে 20.7, আর যদি ইন্ডাস্ট্রিজ পির দিকে তাকাই সেখানে দেখবো আমরা 43.4 রয়েছে। কোম্পানি কিন্তু ফিউচার কিন্তু ব্রাইট। আমি যদি দেখিনি কোয়ার্টারলি প্রফিটের দিকে তাকিয়ে দেখবে কিন্তু মোটামুটি রেজাল্ট কিন্তু খারাপ করছে না। গত কোয়ার্টার এই কোয়ার্টারে কম্প্যারিজন করি একই রকম রেখেছে, এক্সপেন্স একই রকম রয়েছে, অপারেটিং প্রফিট ঠিকঠাক আছে এবং অপারেটিং প্রফিট মার্জিন 12% মোটামুটি সেম রয়েছে। আমি যদি দেখি নেট প্রফিটও কিন্তু খুব একটা খারাপ নয়, 150 কোটি থেকে 155 কোটি এসছে। ইপিএস 4.2 থেকে 4.41 এসছে, ভালো কথা। ইয়ার অন ইয়ার বেসিসে দেখো সেখানেও খুব সুন্দর করছে, প্রতি বছরে বাড়ছে। কোম্পানি যথেষ্ট সুন্দর জায়গায় রয়েছে, পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে এবং প্রোমোটার যারা রয়েছে 51% প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে। এবং যেটা দেখলাম সেটা হচ্ছে এদিক থেকে এফআইআইও কিনেছে, ডিআইআইও কিনেছে। রিটেলাররা কেন জানি না বেচে বুঝে পালিয়ে গেছে। তো রিটেলাররা যে কি সবসময়তেই দেখি এই কাণ্ডটা করে, এরা যেসব ভালো ভালো কোম্পানিগুলো এতবার করে বুঝিয়ে বলি, যারা বোঝার বুঝলো, অথচ কত লোক দেখেছে রিটার্ন ভালো দিচ্ছে না, চলো বেচে দিই। অনেককে আমি দেখেছি এরকম 100%, 50-80% হয়ে গেল, তারা পালিয়ে গেল, বলে দিল না আমার অনেক হয়ে গেছে, রিটার্ন অনেক ভালো পেয়ে গেছি। আরে তাহলে এফআইআই কেন কিনছে, ডিআইআই কেন কিনছে, একবারও দেখলে না?
তো যেটা বললাম গৌতম, তুই তোর কাজ করে যা, যেরকমভাবে অন্ধের মতো যেটা বললাম মেনে চলে যা, তুই শুধু দেখে নে, বাকিদের দিকে তাকাতে হবে না, বাকি কে কী করলো কিচ্ছু শুনতে হবে না, বুঝতে হবে না, নিশ্চিন্তে নির্ভাবনায় চুপ করে নিজের কাজগুলো করে যা। আর একটা সময় পরে, একটা বয়সের পরে যখন তুই ভাববি যে হ্যাঁ এবারে আমার টাইম হয়ে গেছে, তখন তুই তোর নিজের যে পছন্দের কাজ সেদিকে তুই চলে আসবি, কারণ তার মধ্যে তোর যে পরিমাণ জমে যাবে মোটামুটি তুই সেটা যথেষ্ট ভালোভাবে রাখতে পারবি। আসার সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে পরের স্টকগুলো ইউনো মিন্ডা রেখেছে অটো অ্যান্সিলিয়ারির উপরে, কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি, প্রায় ডবল করে দিয়েছে, 100% রিটার্ন দিয়ে দিয়েছে ওকে, 27টা কোয়ান্টিটি রেখে দিয়েছে, ভবিষ্যতে ভালো করবে কোম্পানিটা। কোম্পানি ম্যানুফ্যাকচার এবং সাপ্লাইয়ার রয়েছে, সেটা অটোমোটিভ সব সলিউশনগুলো, 64,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, আর এখন এই মুহূর্তে 1116 হচ্ছে এর কারেন্ট মার্কেট প্রাইস, অনেকটাই ওভারভ্যালুড। পি রয়েছে 72.2 এবং 37.1 হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি। কোনো অসুবিধা নেই, চলে এসো পরেরটার দিকে। পরেরটা হচ্ছে কোন স্টক? পরেরটার নাম হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস একটা যথেষ্ট ভালো স্টক অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ মধ্যে, এটা 4 লক্ষের বেশি কিন্তু এর মার্কেট ক্যাপ রয়েছে, লার্জ ক্যাপ অবশ্যই। পি দেখো 11.8, যেখানে ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 27, যথেষ্ট ভালো কোম্পানি। চলে আসবো পরেরটার দিকে, এটা তোর মোটামুটি রিটার্ন কিন্তু খুব ভালো না হলেও রিটার্ন 24,000 টাকা ইনভেস্ট করেছি, 8,000 টাকা হয়েছে। ফিনোটেক্স কেমিক্যাল 76খানা কোয়ান্টিটি রেখেছিস, এমন রিটার্ন নেই, খুব বেশি দিন হয়ও নি, 4,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা, একটা দারুণ কোম্পানি এবং প্রচুর রিস্কি কোম্পানি। রিস্কি বলবো কারণ আছে, কারণ হচ্ছে এইসব কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, যদি অর্ডার বুক ভালো না থাকে তাহলে কিন্তু কোম্পানির রিটার্নটা আস্তে আস্তে কমে যায়। কারেন্ট মার্কেট প্রাইস 372 এবং ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 171, পি রয়েছে 33.6 আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 41.1। কোম্পানি ভবিষ্যতে ভালো একটা রিটার্ন দেবে। কেমিক্যাল সেক্টরে যখন ইম্প্রুভমেন্ট হবে তখন এই কোম্পানিগুলো ভালো দেখতে পারবি। নেক্সট আমি চলে আসবো IREDA, ইরেডাও কোম্পানি কিন্তু 70,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, এবং 108টা কোয়ান্টিটি রেখেছি, দেখ ডবলের বেশি করে দিয়েছে তোকে এটা, এবং এটার যে কারেন্ট মার্কেট প্রাইস 260 এখন রয়েছে। পি রয়েছে 51.2, যেখানে ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 28, মানে ওভারভ্যালুড, প্রচুর ওভারভ্যালুড জায়গায় চলে গেছে। কোম্পানিটা কিসের উপর কাজ করে সেটা তো তোমাদের নিশ্চয়ই জানা রয়েছে, বারবার বলেছি সেই সব জায়গাতে। রিনিউয়েবল এনার্জি যত ইম্প্রুভমেন্ট হবে তত কিন্তু এই কোম্পানিটার ইম্প্রুভ হতে চলবে। কোম্পানিটা কেন ইম্প্রুভ হতে চলবে সেখানে, তার কারণ হচ্ছে কোম্পানি কিন্তু এদেরকে ঋণ দিয়ে থাকে। এরপরে জায়গায় চলে আসবো আইটিসি, একটা এফএম সেক্টরের মধ্যে দারুণ কোম্পানি, লার্জ ক্যাপের মধ্যে আইটিসিকে রেখেছিস, স্মলের মধ্যে মোস্ট প্রবাবলি এলটিকে ফুডসকে রেখেছিস, খুব ভালো 52টা কোয়ান্টিটি রয়েছে, 6,30,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি, পি রয়েছে 30.9 এবং ইন্ডাস্ট্রিজ পি 31.1, ভালো কথা। কেপিআই টেকনোলজি আরেকটা সুন্দর কোম্পানি, আইটি সলিউশনের উপর কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু অটোমোটিভ ইন্ডাস্ট্রি থেকে আইটি দিয়ে কীভাবে কাজ করা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করা যায়, কীভাবে উইদাউট ড্রাইভারে গাড়ি চালানো যায়, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু রিসার্চে কাজ চলছে। বিশাল রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম রয়েছে। 19,000 টাকা ইনভেস্ট করেছিস, তোর 25,000 টাকা এখন হয়েছে, খুব ভালো কথা। টাটা পাওয়ার হচ্ছে যেরকম ট্রান্সমিশন, জেনারেশন, ডিস্ট্রিবিউশন, পাওয়ার সেক্টর, তার সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়ার এনার্জি সেক্টরেও কাজ করছে, চার্জিং স্টেশন তৈরি করার কাজ করছে, 60খানা কোয়ান্টিটি রেখেছিস, খুব একটা প্রফিট তোর আসেনি এখনও, হবে, সময় লাগবে, প্রচুর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এগুলো কিন্তু। লার্সেন অ্যান্ড টুব্রো চলে আসে, 7খানা কোয়ান্টিটি রেখেছিস। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশনের উপর কাজ করা কোম্পানিটা, 5 লক্ষ টাকার বেশি, 5 লক্ষ কোটির বেশি কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে কোম্পানিটার। এবং পি যদি দেখি, পি রয়েছে 37.2, ইন্ডাস্ট্রিজ পি 39, যথেষ্ট ভালো কোম্পানি। এই কোম্পানির ডিভিডেন্ড যেরকম ভালো দেয়, গ্রোথও দেয়। আমি তোকে যখন শুরু করেছিলাম বলেছিলাম এই কথাগুলো, যে এই এমন ধরনের পোর্টফোলিও, যে পোর্টফোলিওটা তোকে কিন্তু স্টেবিলিটি দেবে, স্টেবিলিটির জন্য এই ধরনের পোর্টফোলিও এ ক্লাস পোর্টফোলিও বলা হয়। যাই হোক, তো এর কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি, ডিফেন্স সেক্টরের কোম্পানিটা কাজ করে, আইটির উপর কাজ করে, ফিনান্সিয়াল সার্ভিসের উপরেও কিন্তু কাজ করে। এবার আসছি নেক্সট কোম্পানি, প্রচণ্ড রিস্কি যে কোম্পানিটার কথা বলবো, ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন। তো যা ইনভেস্ট করেছে তার থেকে সামান্য পরিমাণ কমে আছে, কিন্তু কোনো লাভ তেমন দিচ্ছে না তোকে। কোম্পানিটা 7,400 কোটির মার্কেটের কোম্পানি, 7,400 কোটির কারেন্ট মার্কেট প্রাইস 199, মানে 200 টাকা মতো। আর যদি দেখি ইন্ট্রিনসিক কিন্তু যথেষ্ট ভালো, এখনও রয়ে গেছে, 260 হচ্ছে এই মুহূর্তে। আমি দেখে নিই, কারেন্ট মার্কেট প্রাইস 199 এবং 260 হচ্ছে এই মুহূর্তের ইন্ট্রিনসিক ভ্যালু। আচ্ছা, পি যদি দেখি, পি কত 25.4 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 43.1, যথেষ্ট ভালো কোম্পানিটা। এক্সপেক্ট করবো ভবিষ্যতে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে আমাদেরকে। চলে আসা যাক এর পরের দিকে, অর্থাৎ এরপরে যেটা আমি যাব সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা চলে আসবো নেক্সট, সেটা জুপিটার ওয়াগন।
জুপিটার ওয়াগন তুই কিনে রেখে দিয়েছিস 43টা কোয়ান্টিটি, তো রিটার্ন মোটামুটি দিয়ে রেখেছে, সামান্য কিছু রিটার্ন, খুব বেশি টাকা পাসনি। 22,000 টাকা ইনভেস্ট করেছিস, 23,300 টাকা ফ্ল্যাট মুভমেন্ট করেছে। কোম্পানিটা ভালো কোম্পানি এবং 24,000 কোটির কিন্তু মার্কেট ক্যাপে কোম্পানি রয়েছে, ভালো কোম্পানি, ভবিষ্যতে তোকে ভালো রিটার্ন দিতে পারে। চলে আসছি পরেরটা, ব্যাঙ্কিং বা এনবিএফসি সেক্টরের মধ্যে একটা কোম্পানিকে রেখেছে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। তো এটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস, 18,000 ছিল, এখন সেটা 21,000 হয়ে গেছে। কয়েকজন বলছিল ব্যাঙ্কিং সেক্টরে ইম্প্রুভমেন্ট নেই, তাই ব্যাঙ্কিং সেক্টরকে আমি রাখিনি আমার পোর্টফোলিওর মধ্যে। খুব ভুল কাজ, এই কাজটা যেন না হয়, কারণ হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর রিটার্ন দিচ্ছে না তাই আমি রাখিনি, আর সেই টাকাটা আমি অন্য কোনো জায়গায় রেখে দিয়েছি, পরে যখন পড়তে থাকবে তখন কিন্তু মনে পড়বে ব্যাঙ্কিং সেক্টর যে স্টকগুলোর কথা, সেইগুলোকে মনে রাখতে হবে। আফটার অল নিজের পোর্টফোলিওর রেসপন্সিবিলিটি নিজের। আমার কাজ তোমাদের হেল্প করে দেওয়া, যে হেল্প চাইবে তাকে অবশ্যই সাহায্য করব, যে হেল্প নেওয়ার পরে মনে করবেন না এটা ঠিক হচ্ছে না, তার রেসপন্সিবিলিটি তার, কেন আলটিমেটলি তোমাদের প্রফিট হলে তার থেকে 10 পয়সা আমি নিতে আসবো না, আবার তোমাদের যদি কখনো সিচুয়েশন খারাপ হয়, লস হয়, তার রেসপন্সিবিলিটিও আমি নিচ্ছি না, সুতরাং সেটা বুঝে নিতে হবে। আর এখানে যেটা বলছি, যারা পুরোপুরি ভরসা করে ডিপেন্ড করে রয়েছে, তাদের রেসপন্সিবিলিটি অবশ্যই দায়িত্ব কিছুটা হলেও আমি নেই, লেখা থাকে না কোথাও, কিন্তু দায়িত্বটা সেটা আমার থাকে, কারণ তাদের সিম্পলিসিটি, তাদের বিশ্বাস, তাদের পুরো একটা জিনিস লক্ষ্য রাখবে বন্ধুরা, যখন কোনো মানুষ সম্পূর্ণ ভরসা করে কারোর উপর না, অটোমেটিক তারও একটা দায়িত্ব কিন্তু চলে আসে, অটোমেটিক। সে বলতে হয় না তাকে যে আমি তোকে ভরসা করলাম, তুই আমাকে কিছু করলি না, ব্যাপারটা তা না, অটোমেটিক চলে আসে ভরসাটা। এবং সেটার জন্য কোনো খাতা দরকার পড়ে না, কোনো বইয়ের দরকার পড়ে না, কোনো কন্ট্রাক্টের দরকার পড়ে না, কোনো জায়গায় লিখিত থাকার দরকার পড়ে না, চলে আসে এটা অটোমেটিক্যালি। তো ছেলেটা যেরকম কাজ করছে ভালো লাগছে। চল গৌতম, পরেরটা চলে আসি, দেখি তুই কী করেছিস। HCL টেকনোলজি, ফ্যান্টাস্টিক কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, যেটা বলছিলাম, 4,50,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, পি রয়েছে 27.4, ফ্যান্টাস্টিক কোম্পানি, আস্তে আস্তে তোকে ইম্প্রুভ দিয়ে যাবে। এবার আসছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, লাস্ট ওয়ান, 200টা কোয়ান্টিটি নিয়ে রেখেছো, 15,000 টাকা, 14,670 দাঁড়িয়ে আছে। সময় লাগবে ভাই এগুলোতে, ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। আর তোমার তো এই টাকাটার এখনই কোনো প্রয়োজন নেই, আমি প্রত্যেকে এই কথাটাই বলি যে এই মার্কেটে সেই টাকাটাকেই রেখে দেবে যে টাকাটা তোমার এখনই কোনো প্রয়োজন পড়ছে না, আগামী 10 বছর তোমার টাকাটার কোনো প্রয়োজন পড়বে না, সেই হিসেব করেই টাকাটা রাখবে এখানে। তো এবারে আসছি তোর ফাইনাল কথা, তোর যে কটা অ্যানালিসিস করে দেখে নিয়েছি, এর মধ্যে কোনো কিছু পাল্টানোতে হবে না, কোনো কিছুকে চেঞ্জ করতে হবে না, কোনো অ্যাডিশন ডিলিশন ব্যাপার নয়। যেটা ব্যাপার সেটা হচ্ছে অল্প অল্প করে করে কিনে চলো, একদম চোখ বুঝে কিনে চলো অল্প অল্প করে, এবং তার পরের রেজাল্ট সে তুমিই জানো না, আমি জানি না, কেউ আমরা জানি না, কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি, সেটা হচ্ছে ঠিক মতো যদি সিরিয়াসলি সিনসিয়ারিটির সঙ্গে যদি আমরা ইনভেস্ট করে যেতে পারি, তাহলে একটা সময় গিয়ে কিন্তু ভালো পরিমাণে ওয়েলথ আমরা ক্রিয়েট করতে পারবো। এবং এটা নিশ্চিত, এর তুমি আমি বলে না, সারা আগে আজ থেকে 50 বছর আগেও হয়েছে, আগামী 50 বছর পরেও এই ঘটনাগুলো ঘটে চলবে। এটাতে কোনো অনিশ্চিত ব্যাপার নয়। সবচেয়ে ভালো হচ্ছে ইকোনমি, যে দেশে তুমি ইনভেস্ট করছো সে দেশের ইকোনমি যদি ভালো থাকে, তোমার আর চিন্তা করতে হয় না সেই ব্যাপারটা নিয়ে, কোম্পানিগুলোকে নিয়ে, কোম্পানি অটোমেটিক গ্রোথ নিয়ে, তাদের কনজামশন নিয়ে একটা জিনিস ছোটো করে চিন্তা করো, LT ফুডস কনজামশন বেড়ে গেছে, যেই কনজামশন বেড়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু প্রোডাকশন বেড়ে গেছে, প্রোডাকশন বেড়ে গেছে মানে তো প্রফিটেবিলিটি বেড়ে গেছে, প্রফিটি বেড়ে গেছে মানে 6 মাসের মধ্যে 100% রিটার্ন দিয়ে দিয়েছে। 6 মাসে একটা FM সেক্টরের কোম্পানি, যেখানে FM সেক্টরের বাকি সব কোম্পানি মানে রীতিমতো কম্পিট করছে, কেউ কিছু করতে পারছে না, LT ফুড সেখানে 6 মাসে 100% রিটার্ন নিয়ে বসে আছে। কী করে সম্ভব হয়েছে এটা? কারণটা ওইখানে কনজামশনের মধ্যে সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। একটু একটু করে যখন বুঝতে থাকবে, বয়স বাড়তে থাকবে, ম্যাচুরিটি আসতে থাকবে, নিজেরাই তখন এগুলো সব সিলেকশন করতে পারবে। আমি যে চেষ্টা করছি, পরিশ্রম করে চলেছি, তার রিটার্ন সেই সময়কে আমি পাওয়া শুরু করে দেবো। আসা যাক মেন ঘটনার দিকে। SIP স্টকে কিন্তু খুব ভালো জায়গা রয়েছে, এবং এক সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে স্টেবিলিটি দেবে। বিশাল রিটার্ন না দিক, স্টেবিলিটি দেবে। স্টেবিলিটি থাকাটা কিন্তু জরুরি গৌতম, এটাকে মনে রাখবি। আর তুই যেটা ছিল রিস্কি কিছু স্টককে ঢোকাতে, ওটা আমি এখন ঢোকাচ্ছি না, কারণ আছে। কারণটা হচ্ছে যে মার্কেটটা একটুখানি পড়ুক, মার্কেট একটুখানি না পড়লে, স্যাচুরেশন না আসলে কিন্তু এখনই স্টকগুলো নিয়ে গিয়ে আরো খিচুড়ি করার কোনো দরকার নেই। 18টা রেখেছিস, আরো 4-5টা স্টক ঢোকানোর মতো অবস্থা রয়েছে, তো আরো 4-5টা পরের কোয়ার্টারে আমি চিন্তা ভাবনা করবো, এখন কিচ্ছু না। এখন যেগুলো বলছি মন দিয়ে শুনে যা, দেখ। কথা বলছিলিস তুই, SIPর কথা নিয়ে আমি তোকে বলে দিই একটা ঘটনা করে। যেরকম তুই মনে করে FM সেক্টরের মধ্যে তুই রাখছিস, আমি জানি না তুই কত টাকা করে মাসে রাখতে পারবি, সেটা লিখিস নি, যাই হোক আমি ধরে নিচ্ছি FM সেক্টরের মধ্যে তুই রাখতে যাচ্ছিস, তার মধ্যে তোকে কিন্তু ITC, LT ফুড এদের মধ্যে রাখছিস।
আইটির মধ্যে কিন্তু HCL এর যেমন রাখছিস সেরকম কিন্তু রাখছিস KPITর মধ্যে। আমি তোকে টার্গেট করে দিচ্ছি কোনটা কোনটা রাখবি। ব্যাংকিং সেক্টরের মধ্যে HDFC ব্যাংক আর IDFC এর মধ্যে ইনভেস্ট করে জাস্ট রাখ, এবং ফিনোটেক্স কেমিক্যালের মধ্যে ইনভেস্ট রাখ। এবার আমি জানি না তোর অ্যামাউন্ট, যদি ধর মনে করি না তো 10,000 টাকা প্রতি মাসে মাসে জমা করতে পারবি, যদি এটা ঠিক থাকে তাহলে এই মুহূর্তে তুই কোথায় করে ইনভেস্ট করতে পারছিস? HDFC ব্যাংক। দৌড়ানি এখনও অনেকটা বড় স্কোপ রয়েছে। দীপক নাইট্রেট এখন দৌড়নি, ভালো জায়গা রয়ে গেছে, আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে ITC, তেমন ইমপ্রুভমেন্ট এখনও দেখায়নি, ভালো জায়গায় রয়ে গেছে, ইনভেস্ট করা যেতে পারে। এর সঙ্গে আমি কিছু দিচ্ছি, KPIT দিচ্ছি, HCL টেকনোলজি খুব বিশাল রিটার্ন এখনও দেয়নি, ফলে জায়গাগুলো তৈরি হয়ে রয়েছে। এছাড়া তুমি কী করছো, একটুখানি রিস্ক নিচ্ছ, ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন, সেখানে কিছু ইনভেস্ট করছো। এই ইনভেস্টমেন্টগুলো এইভাবে ধরে তোমাকে ইনভেস্ট করে যেতে হবে, বোঝা গেল? তো এই হিসেব নিয়ে যদি এগোতে থাকো, আগামী দিনে, আগামী 15 বছরের মধ্যে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি 10,000 করে রাখো, একটা বিশাল টাকা তোমার কিন্তু তৈরি করে দেবে তোমাকে, এবং এই সম্পর্কে আমি নিশ্চিত। তো আজকের মতো কমপ্লিট হলো। সবাইকে নমস্কার।